আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের চিঠি ট্রাম্পের, বুধবার ঢাকা ওয়াশিংটন বৈঠক। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইল ফলক আবরার ফাহাদ, কুষ্টিয়ার পদযাত্রায় জানালেন নাহিদ ইসলাম। গত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে সুযোগ পাবেন না, জানালেন সিইসি। আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে দেশের বেশিরভাগ এলাকা, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগে কর্মজীবীরা। বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশি পণ্যে শুল্ক দিতে হবে শতকরা ৩৫%। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের তৈরি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন সময় চেয়ে ট্রাম্পকে চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্ধিত শুল্ক আরোপের পর বিভিন্ন দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে ১০০ দিনের মতো সময় দিয়েছিলেন ট্রাম্প। সোমবার বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তা কার্যকর হবে ১ আগস্ট থেকে। দেশগুলোর সরকারকে তিনি চিঠি দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও তিউনিসিয়ার পণ্যে শতকরা ২৫% শুল্ক বসবে। সাউথ আফ্রিকা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ওপর ৩০%, বাংলাদেশ ও সার্বিয়ার ওপর ৩৫%, ইন্দোনেশিয়ার ওপর ৩২% এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে শতকরা ৩৬% শুল্ক আরোপিত হবে। সবচেয়ে বেশি ৪০% শুল্ক বসবে মিয়ানমার ও লাওসের পণ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া চিঠিতে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশি কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক আরোপ হবে না বলে জানান ট্রাম্প। এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, শুল্ক এড়াতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। অবশ্য এবারও শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগস্টের মধ্যে এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছাতে পারলে শুল্ক কাঠামো ভিন্ন রকম হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে। টয়োটা, নিশান, হোন্ডা, এলজি ও এসকে টেলিকমের মতো বড় বড় কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করেছে। ইশরা ছুমা, দীপ্ত সংবাদ। বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫% শুল্ক চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। 1-to-1 নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে বলে জানিয়েছেন তিনি। গত ৩ মাস ধরে আলোচনার পরও বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর এই শুল্ক নির্ধারণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের উপর পরিবর্তিত শুল্ক হার ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন এই প্রেসিডেন্ট, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, শুল্ক আরোপ নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। তিনি জানান, চলতি বছরের রাজস্ব আদায়ে খুব বেশি রাজস্ব ঘাটতি হয়নি। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন। আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআরের সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন, সরকারিভাবে খাদ্যপণ্য ও অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাবে।
ওখানে তাদের দিক থেকে কোনো চাপ নাই। তারা বলেছে যে যখন ক্রয় করা হবে আমরা যেন তাদেরকে গুরুত্ব দিই। ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্টের ব্যাপারে তাদের কোনো বিশেষ ইয়ে নাই, যে আমরা যেন তাদেরকে প্রাধান্য দিই। অন্যান্য মেশিনারিজের ক্ষেত্রেও সে কথা তারা বলেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রত্যাশা, বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টার সাথে মার্কিন প্রশাসনের বৈঠকে ইতিবাচক ফল মিলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন তথ্যই জানিয়েছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গর্গুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এ সময় হালুক গর্গুনের সঙ্গে তুরস্কের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা সরাসরি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অধীনে কাজ করে। এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে প্রশিক্ষণ ও গবেষণার কাজ করে সংস্থাটি। পাশাপাশি তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশের সমরাস্ত্র ক্রয় বিক্রয় ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ব্যবস্থাপনাও করে তারা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ ছিলেন মাইলফলক। তার মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার কুষ্টিয়া ও মেহেরপুরে পদযাত্রায় তিনি এসব কথা বলেন। মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টার থেকে মঙ্গলবার বিকেলে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। গাংনী বাস স্ট্যান্ডের পথসভায় এনসিপি নেতারা বলেন, দেশ থেকে হাইব্রিড নেতাদের বিতাড়িত করতে হবে, বৈষম্যমূলক রাজনীতি চলবে না। হাসিনা আমাদের হাইকোর্ট থেকে এখন দিল্লিতে অবস্থান করছে। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন। আমরা পুরাতন খেলার নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি। এর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এ সময় এনসিপি নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ ছিলেন মাইলফলক। তার মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয়। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। এ সময় সন্তান হত্যার বিচার দাবি করেন আবরার ফাহাদের বাবা। 2019 সালের 7 অক্টোবর নির্মমভাবে নির্যাতন করে ফ্যাসিবাদ ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা তার বিচার এখনো পাইনি। 2025 সালের মধ্যে যাতে আমাদের বিচারের রায়টা আমরা সঠিকভাবে পাই, সেটা আমরা আশাবাস করছি। দিনভর থেমে থেমে বৃষ্টি হওয়ায় কুষ্টিয়া শহরে বেশ কয়েকটি পথসভা করার কথা থাকলেও তা সংক্ষিপ্ত করে এনসিপি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ভিন্ন মত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও সেটা সুরক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ঢাকার সাথে মফস্বলের দূরত্ব কমানো না গেলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তরুণদের হাত ধরেই বাংলাদেশ আগামীতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদের কথা জানান বিএনপি মহাসচিব। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। বিগত 3টি জাতীয় নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে আর আমন্ত্রণ জানানো হবে না, এমন পরিষ্কার বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার তিনি আরও জানান, নির্বাচনের সঙ্গে জড়িতদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু ভোটের বিকল্প নেই। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে ত্রয়োদশ সংসদ নির্বাচন বড় সুযোগ। মধুমাস শেষে চলছে আষাঢ়, তবুও ফলের বাহার এখনো রয়ে গেছে।
গ্রাম বাংলার সেই ফলগুলোই উঠে এলো নির্বাচন বিটের সংগঠন RFADর ফল উৎসবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার বিকেলে এই ফল উৎসবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। সাংবাদিকদের সঙ্গে ফলাহারের সঙ্গে সঙ্গে তারা মেতে ওঠেন নানান আলাপচারিতায়। এ সময় নির্বাচন কমিশনের ওপর রাতের ভোটের অপবাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিইসি জানান, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক ভোট করতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আসুন আমরা প্রমাণ করি, আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেভাবে আমরা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে। এর আগে সকালে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিজ কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন সিএসি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবশেষ 3 নির্বাচনকে যেসব বিদেশি পর্যবেক্ষক বৈধতা দিয়েছিলেন তাদের এবার সুযোগ দেওয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ করতে এরই মধ্যে জাপান, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ নির্বাচন কমিশনকে সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আষাঢ়ের শেষে এসে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। টানা এই বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। নোয়াখালীতে সোমবার রাত থেকে টানা বৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন অফিস ও কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে একই অবস্থা ফেনী শহরের। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় জেলায় 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। পানি বাড়ায় ফুলগাজীতে মুহুরী নদীর তীরবর্তী সড়ক ভেঙে ফুলগাজী বাজার থেকে রাজশপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার না, পানি যাইতেছে না। বন্যায় নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। এরপর যে ঘর থেকে কেউ বাড়াতে পারছে না, পানি বাড়ি যাওয়ার কারণে স্যারেরা পরীক্ষা বাতিল করে দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত আছে বাগেরহাটে। জেলার 9টি উপজেলার অনেক নিচু এলাকা প্লাবিত ও পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। যত সরকারি আসে না কেন বাগেরহাটে কোনো উন্নতি করে না। আমাদের সাধারণ জনগণ আমরা এভাবে ভুগেই চলেছি। প্রচুর পানি আটকে থাকে, কোনো আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই জায়গায়। বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালী ও বরগুনার জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না উপকূলীয় এই 2 জেলার মানুষ। টানা বৃষ্টিতে নাকাল বরিশালের বিভিন্ন এলাকা। ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ। তবে শহরের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। মাঝারি বৃষ্টিপাত থাকবে, কখনো তার তীব্রতা কম বেশি হবে, মাঝে মাঝে রৌদ্রোজ্জ্বল দিনও পাবো, কিন্তু প্রতিদিনই 1 পশলা বা 2 পশলা বা ইলশেগুড়ি বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টিও আমরা পাবো। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। রাজধানীর যাত্রাবাড়িতে ডাকাতের হামলায় ইসমাইল হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত তার স্ত্রী সালেহা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার যাত্রাবাড়ি বিবির বাগিচা ইত্যাদি গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান ওই এলাকায় প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় না। ওয়ারি বিভাগের ড্যামরা জোনের এসি নাসিম উদ্দিন জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত বলা যাবে। আজকে কয়েকদিন ধরে আজকে নাই, রাস্তার বাতি নাই। নাইট গেট হারা 11টা বাজে আইসা ঘুরলো একটা দিয়ে যায়, বাসি বাজাই যায়, এরপর আর তাদের কোনো খবর থাকে না। হ্যাঁ, এটা ওই এলাকার কিছু পোলাপান আছে সবসময় এগুলো করে, ঠিক আছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। চুরি, ছিনতাই, ডাকাতি মানে অনেক বেড়ে গেছে, আর এটা এলাকার জানাশোনার লোকগুলাই করতেছে। আমাদের লোক ইনকোয়েস্ট করছে, পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, আর যে ভিকটিম সে চিকিৎসার জন্য চিকিৎসাধীন আছে। এই বিষয়ে যার ভিকটিমের পরিবারের থেকে এখনও
আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাই নাই। তারা লিখিত অভিযোগ দেয়, অভিযোগ দিলে আমরা সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। কক্সবাজারের হিমছড়িতে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন একই বিশ্ববিদ্যালয়ের আরও 2 জন শিক্ষার্থী। টুরিস্ট পুলিশ জানায় মঙ্গলবার সকালের দিকে পানিতে ভেসে যায় এই 3 পর্যটক। তাদের মধ্যে KM সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 সেশনের শিক্ষার্থী। মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের এক পুকুর থেকে যমজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শিশুদের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত 2 শিশুর বাড়ির পেছনের পুকুর থেকে মরদেহগুলি উদ্ধার করেন তাদের চাচা সাকিব শেখ। মৃত লামিয়া ও সামিহার বয়স মাত্র 5 মাস। তারা সোহাগ শেখ ও শান্তা বেগম দম্পতির 2 যমজ কন্যা সন্তান। শিশুদের চাচা জানান রাত 8টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে শব্দ শুনে এগিয়ে গেলে শান্তা জানায় তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছেন। পরে পুকুরে গিয়ে শিশু 2টিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে 11 বছর পর আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হয়। 2014 সালের 24 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন, কিন্তু তার শুনানি হয়নি গেল 11 বছরেও। মঙ্গলবার শুনানি শেষে জানানো হয় আগামীকাল বুধবার আবার শুনানি হবে। নিয়োগবিধি সংশোধন ও গ্রেড উন্নতিকরণ সহ 6 দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে 1 সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে গাইবান্ধা ও সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে শুরু হয়ে গেছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক, তৈরি হয়েছে খানাখন্দ। ফলে বৃষ্টি হলেই জমে পানি, এতে কমে যায় গাড়ির গতি, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এটি নবীনগর চন্দ্রা টঙ্গী আশুলিয়া DEPZ সড়ক। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়কটির এমন বেহাল দশা। শ্রীপুর থেকে বাইপাল পর্যন্ত 5 মিনিটের পথ পার হতে মাঝে মধ্যে 2-1 ঘন্টা লেগে যায়। বাইপাইলের ত্রিমোড়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চালক ও উত্তরবঙ্গের যাত্রীরা। 2 মিনিটের রাস্তা আপনার লোড গাড়িগুলোর জন্য ওরা ওই গর্তের জন্য যাইতে পারে না, এই জন্য আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা জ্যাম ফেলতে আসি। এই রাস্তাটা তো খালি জামে ভাঙার কারণে জাম, তাছাড়া এই রাস্তায় জাম বাঁচত না। খুব দ্রুত মেরামতের দরকার, কারণ উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এই রাস্তায় ঢোকে। বিভিন্ন রুট গার্ডে পানি জমে রয়েছে, এটার কারণে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, এই কারণে যানজট। সড়কে প্রতিবন্ধকতার কথা স্বীকার করে সংকট নিরসনের চেষ্টা করলেও বাইপাইলে খানাখন্দের কারণে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে না পারায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ। এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, এদের কাজের কারণে আর এই বর্ষা মৌসুমের কারণে এই বাইপাইল অংশে, বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত অংশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভেঙে চুরে কর্দমাক্ত পিচ্ছিল রাস্তা, এই দিক দিয়ে কোনো ভারী গাড়ি যেতে পারে না। এদিকে সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা নিজেদের দায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর চাপিয়ে দিয়ে বলছে এটা তাদের কাজ না। এটা তো প্রজেক্টের আন্ডারে, এটা প্রজেক্টের সাথে কথা বলেন না, এটা আমরা কি করবো এমন মনে করেন যে তারপরও আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যাতে হয়, কিন্তু আলটিমেটলি এই কাজটা তো এখন প্রজেক্টের এটাকে করতে হবে। আমরা তো চিঠিও লিখছি, সত্যি কথা বলতে কি তারপরও চেষ্টা করতেছি যে করতে, আমরা চিঠি লিখছি। এই বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রজেক্ট কোঅর্ডিনেটর সোহেল রানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এ দুটি সড়কে চলাচল করে। ঈদে এ সংখ্যা অনেক বেড়ে যায়। দীপ্ত বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 107। এখনও নিখোঁজ আছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। রাজ্যটির আবহাওয়াবিদরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফরে পরিকল্পনা করছেন। টেক্সাসের স্যান অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এই বন্যা দেখা দেয়। চলতি জুলাই মাসে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফাস্ট বোলার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। সহ-অধিনায়ক শাদাব খান ছাড়াও নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং হারিস রৌফ চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিও নেই স্কোয়াডে। আগামী 20 জুলাই মাঠে গড়াবে প্রথম টি-20। 22 ও 24 জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-20। সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আলিয়াস প্রসেস দ্য ঢাকা লা গ্যালারিতে 28 জন প্রতিভাবান ও স্বতন্ত্র বাংলাদেশি শিল্পীর কাজ নিয়ে শুরু হয়েছে শিল্পকর্ম প্রদর্শনী অ্যাস্থেট। মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। এখানে প্রায় 33টি চিত্রকর্ম ভাস্কর্য স্থান পেয়েছে, যা নানা মাধ্যম, দৃষ্টিভঙ্গি ও নান্দনিক শৈলীর বৈচিত্র্য তুলে ধরে। প্রদর্শিত শিল্পকর্মগুলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি, সামাজিক রাজনৈতিক বাস্তবতা এবং সমকালীন জীবনের গল্প বলে। শিল্পীরা জানান, প্রদর্শনীটিতে বর্তমান সময়ের শিল্পচর্চার একটি তাৎপর্যপূর্ণ অনুবাদ। এটি শিল্পী ও দর্শকের মধ্যে এক চিন্তাশীল সংলাপের ক্ষেত্র তৈরি করে। এখানে দর্শক শুধু দেখেন না, বরং অংশগ্রহণ করেন, ভাবেন এবং নিজের মতো করে অর্থ খুঁজে ফেরেন। এই প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের চিঠি ট্রাম্পের, বুধবার ঢাকা ওয়াশিংটন বৈঠক। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইল ফলক আবরার ফাহাদ, কুষ্টিয়ার পদযাত্রা জানালেন নাহিদ ইসলাম। গত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে সুযোগ পাবেন না, জানালেন সিইসি। আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে দেশের বেশিরভাগ এলাকা, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগে কর্মজীবীরা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।